সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও নিরাপদে আছো। আমিও সুস্থ আছি। আমরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ডিএমআরসির পক্ষ থেকে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি রিনা আক্তার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মাহবুব রহমান, মোল্লা কলেজ। আজকে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ের পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই বিষয়ে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা বরাবর দেখে আসছি বোর্ড প্রশ্নগুলোতে লক্ষ্য করলে দেখা যায় এই দুইটা টপিকস থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন অবশ্যই থাকবে। তো আশা করি তোমরা এটা গুরুত্ব সহকারে ক্লাসটা করবা। আজকের আলোচ্য বিষয় পরিকল্পনা লক্ষ্য, পৃষ্ঠা নম্বর 98 এবং পরিকল্পনা প্রণয়নের ধাপ বা বিভিন্ন পদক্ষেপ, পৃষ্ঠা নম্বর 100। আমরা পরিকল্পনার লক্ষ্য নিয়ে আলোচনা করব। এর বিগত ক্লাসে আমরা খেয়াল করেছি পরিকল্পনার লক্ষ্য, পরিকল্পনাটা কি? আসলে ভবিষ্যৎকে চিন্তা করা, অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের নামই হচ্ছে পরিকল্পনা। আর পরিকল্পনার লক্ষ্য বলতে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। আমরা জেনেছি এটা সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এসে থাকে। আর এটাকে আমি একটা উদাহরণ দ্বারা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান 10% বিক্রয় বৃদ্ধি করতে চাচ্ছে। এখানে 10% বিক্রয় বৃদ্ধিটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর পরিকল্পনাটা হচ্ছে এই বিক্রয়কে কেন্দ্র করে যাবতীয় কার্যগুলি সম্পাদন করার নামই হচ্ছে পরিকল্পনা। স্ট্রাকচারের মাধ্যমে পরিকল্পনার লক্ষ্যটাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। পরিকল্পনার প্রথম লক্ষ্য নির্ধারণ করা, অর্থাৎ আমরা যে উৎপাদনমুখী প্রতিষ্ঠানে 10% পণ্য উৎপাদন করেছি তার জন্য প্রথম 10% বিক্রয় বৃদ্ধিটাই হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। আর এই লক্ষ্য নির্ধারণের জন্য আমার উপযোগী একটা পরিকল্পনা প্রয়োজন, আর না হলে তা বাস্তবায়ন করা সম্ভব না। আর উপযোগী পরিকল্পনার জন্য উপায় উপকরণ যথাযথ হতে পারে আমাদের কাঁচামাল, উপায় উপকরণ সংগ্রহণ ইত্যাদি একত্রিতকরণ। আর এই উপকরণগুলোকে একত্রিত করে আমরা ব্যবস্থাপনার অন্যান্য কার্য সম্পাদন করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লক্ষ্যের প্রকারভেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। এর প্রথম দুইটা ভাগে বিভক্ত করেছে, এক প্রাকৃতিক বিচারে আর একটা হচ্ছে সাংগঠনিক স্তর বিচারে। তো প্রাকৃতিক বিচারে হচ্ছে উদ্দেশ্য, মিশন, বাজেট, সময় লক্ষ্য। আর সাংগঠনিক স্তর বিচারে স্ট্র্যাটেজিক বা রণনৈতিক লক্ষ্য, বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য ও কার্য সম্বন্ধীয় লক্ষ্য। আমি প্রত্যেকটার খুব সহজভাবে তোমাদের সংজ্ঞা দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে প্রতি বছরই আমরা লক্ষ্য করে দেখেছি যে জ্ঞানমূলক হিসাবে যেমন উদ্দেশ্য কি এটা আসছে, সময় কি, বাজেট কি। তাহলে আমি যে সংজ্ঞাগুলি তোমাদেরকে দিয়েছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সেটা লিখে ফেলবা। আমি একটু করে বলে দিচ্ছি। উদ্দেশ্য, যা অর্জন করার জন্য প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে উদ্দেশ্য বলে। মিশন, প্রতিষ্ঠানের গৃহীত উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য প্রতিটি পদক্ষেপকে আমরা মিশন বলতে পারি। যেমন বিক্রয় বৃদ্ধি 10%, আর এই বিক্রয় বৃদ্ধির জন্য যে কাঁচামাল সংগ্রহ করা তার নামই হচ্ছে মিশন, আর বিক্রয় বৃদ্ধিটা হচ্ছে উদ্দেশ্য। এরপর আছে বাজেট, প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফলকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন তাকে বাজেট বলে। অর্থাৎ ধরা যাক আমরা 10% বিক্রয় বৃদ্ধি করতে যাচ্ছি, এই 10%টা সংখ্যায় প্রকাশ করার নামই হচ্ছে বাজেট। এবার আসো সময় লক্ষ্যটা কি। প্রতিষ্ঠানের গৃহীত প্রতিটি কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে এটা নির্ধারণকে সময় লক্ষ্য বলে। ধরা যাক একজন নির্মাণ বিল্ডিং কোম্পানি, তারা বিল্ডিং নির্মাণের জন্য কাজ পেয়েছে এবং তাদেরকে 2 বছরের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর এই 2 বছরটাই হচ্ছে সময়ের লক্ষ্য। সাংগঠনিক স্তর বিচারে, সাংগঠনিক স্তর বিচারে আমি কয়েকটা যে সংজ্ঞাগুলি দেওয়া আছে আমি খুব সহজভাবে সংজ্ঞাগুলি লিখে দিয়েছি যেন তোমাদের পড়তে সুবিধা, এবং এগুলি অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। স্ট্র্যাটেজিক বা রণনৈতিক লক্ষ্য, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী যে লক্ষ্য নির্ধারণ করে তাকে স্ট্র্যাটেজিক বা রণনৈতিক লক্ষ্য বলে। ধরা যাক
প্রতিষ্ঠানের নির্বাহীগণ বিগত 10 বছরের জন্য তারা 5 গুণ গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে চায়। আর এটা সাধারণত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর এই পরিকল্পনাটার নামই হচ্ছে স্ট্র্যাটেজিক রণনীতি লক্ষ্য। এবার আসো বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ট্র্যাটেজিক লক্ষ্য অর্জনের জন্য বিভাগীয় পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করে থাকে তাকে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য বলে। আমি একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি। একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান তারা গ্রাহক সংখ্যা 5 গুণ বৃদ্ধি করার লক্ষ্যে উৎপাদন বিভাগ যে পরিকল্পনাগুলো তারা প্রণীত করে থাকে, ক্রয় বিভাগ যে পরিকল্পনাগুলো নির্ধারণ করে থাকে, বিক্রয় বিভাগ যে পরিকল্পনাগুলি নির্ধারণ করে থাকে, তার প্রত্যেকটি কাজই হচ্ছে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। এবার আসো কার্য সম্বন্ধীয় লক্ষ্য। কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ কর্মক্ষেত্রগুলোর জন্য যে লক্ষ্য নির্ধারণ করে থাকে তাকে কার্য সম্বন্ধীয় লক্ষ্য বলে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে বিভাগীয় পর্যায়গুলো কাজ করা শেষ হয়ে গেলে একটা পণ্য বিক্রয়ে যথাসময়ে পৌঁছেছে কিনা তা জানার জন্য কার্য সম্বন্ধীয় লক্ষ্য নির্ধারণ করে থাকে। এবং প্রতিষ্ঠানে কোনো যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় তা দ্রুত সমাধানের জন্য কার্য সম্বন্ধীয় লক্ষ্যটা প্রণীত করা হয়ে থাকে। এই টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলবো, কারণ এখান থেকে প্রতি বছর কোশ্চেন তুমি পাবাই। আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করছি যে এটা যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে অবশ্যই এখান থেকে তুমি এটা বুঝে নিবা এবং মুখস্থ হয়ে যাবে। এবং প্রত্যেকটাকে আমি খুব সহজভাবে সংজ্ঞা আকারে তোমাদেরকে দিয়েছি। পরিকল্পনা প্রণয়নের ধাপ বা বিভিন্ন পদক্ষেপ: ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, বিকল্প স্থিরকরণ, বিকল্প সমূহ মূল্যায়ন, সর্বোত্তম বিকল্প গ্রহণ, সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এবার আমি প্রত্যেকটা সংজ্ঞা কিছুটা বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা খাতা কলমে সেই সংজ্ঞাগুলি সহজভাবে আমি যেটা লিখেছি সেটা লিখবা এবং অতি দ্রুত তোমাদের মুখস্থ হয়ে যাবে যদি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। ভবিষ্যৎ মূল্যায়ন অর্থাৎ পরিকল্পনার আরেকটা মূল ধাপ, প্রধান ধাপই হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন করা। অর্থাৎ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে চিন্তা করাটার নামই হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন। সংজ্ঞা আমি লিখেছি, পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ সুবিধা আগাম মূল্যায়নকে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। অর্থাৎ অভ্যন্তরীণ আর বাহ্যিক সুযোগ সুবিধাগুলি কি কি হতে পারে? অভ্যন্তরীণ বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের ভিতরে যে আর্থিক সুবিধা হতে পারে, কর্মীদের দক্ষতা হতে পারে, তারপরে হচ্ছে তোমার কাজের দক্ষতা হতে পারে, যন্ত্রপাতির দক্ষতা হতে পারে। আর বাহ্যিক সুযোগ সুবিধা হতে পারে গ্রাহকদের সুবিধা, গ্রাহকদের দক্ষতা, তারপর হতে পারে সরবরাহকারী প্রতিযোগিতা ইত্যাদি। লক্ষ্য নির্ধারণ: পরিকল্পনা গ্রহণের পূর্বে কোনো ফল লাভের জন্য প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণীত হলে তাকে লক্ষ্য নির্ধারণ বলে। আমরা লক্ষ্য সম্পর্কে একটু আগে একটা টপিকসে পড়েছি, তারপর আবার আমি বলছি। একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান বিগত বছরের তুলনায় এই বছরে তারা 10% বিক্রয় বৃদ্ধি করতে চাচ্ছে। এটা হচ্ছে একটা লক্ষ্য নির্ধারণ, আর এটার আলোকে যাবতীয় কার্য করছে সেটাই হচ্ছে পরিকল্পনা। বিকল্প স্থিরকরণ: ভবিষ্যৎ যে কোনো পরিস্থিতির মধ্যে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্ব থেকে একাধিক বিকল্প ঠিক করে রাখাকে বিকল্প স্থিরকরণ বলে। অর্থাৎ ধরা যাক আমি পণ্য উৎপাদন করব, 10% বিক্রয় বৃদ্ধি করব। তো 10% বিক্রয় বৃদ্ধির জন্য আমি একাধিক পরিকল্পনা গ্রহণ করলাম। ধরা যাক কোন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয়টাকে প্রসার করা, ধরা যাক মূল্য হ্রাস করা ইত্যাদির মাধ্যমে একাধিক বিকল্পগুলি বেছে নেওয়া, তার নামই হচ্ছে বিকল্প স্থিরকরণ। বিকল্প সমূহ মূল্যায়ন অর্থাৎ দাঁড় করানো প্রতিটি বিকল্প তার সুবিধা অসুবিধার আলোকে কতটা গ্রহণযোগ্য তা বিবেচনা করার কাজকে বিকল্প সমূহ মূল্যায়ন করা। আমরা এর আগে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম বিকল্প স্থিরকরণে, যেমন ধরা যাক বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যটা আদৌ বিক্রয় হবে, বিক্রয় বৃদ্ধি হবে কিনা বা কতটা প্রসার হবে তা বিবেচনা বা মূল্যায়ন করার নামই হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন করা। এবার আসো সর্বোত্তম বিকল্প গ্রহণ, অর্থাৎ কোন বিকল্পটা প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য তার মূল্যায়নের নামই হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। বিকল্প সমূহ মূল্যায়নের পর প্রতিষ্ঠানের বাস্তবতার আলোকে
কার্যকর বিকল্পটি খুঁজে বের করাকেই আমরা সর্বোত্তম বিকল্প গ্রহণ করতে পারি। এবার আসো লাস্ট টপিকসের যে সংজ্ঞাটা, সহায়ক পরিকল্পনা প্রণয়ন। মূল পরিকল্পনার বাস্তবায়নের জন্য কোনো সহায়ক বা সহযোগী বা ভিন্ন পরিকল্পনা না হলে তাকে সহায়ক পরিকল্পনা বলে। উদাহরণস্বরূপ ধরা যাক, একটা বিমান কোম্পানি কিছু বিমান ক্রয় করতে চাচ্ছে, আর এই বিমান ক্রয় করার জন্য সে চিন্তা করেছে যে বিমানের জন্য আমার কিছু কেবিন ক্রু প্রয়োজন, আর এটার জন্য আমার কিছু প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন এবং কিছু যন্ত্রপাতি মেরামতের জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন ইত্যাদি। আর এই পরিকল্পনাটা নির্ধারণ করার নামই হচ্ছে সহায়ক পরিকল্পনা। অর্থাৎ সহায়ক পরিকল্পনাটা হচ্ছে যে পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে কিছু পরিকল্পনা সহযোগিতা করছে, তার নামই হচ্ছে সহায়ক পরিকল্পনা। আমার বিশ্বাস তোমরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে শুনেছো এবং এই টপিকসগুলি অবশ্যই তোমরা পড়তে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। সবাইকে ধন্যবাদ।